এই ভিডিওটা আগে দেখেন। এই ভিডিওতে একজনকে মারধর করা হচ্ছে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করার অভিযোগে তাকে মারধর করা হচ্ছে, আর বলা হচ্ছে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে। বিপুল ভোটে বিজয়ী হয়ে এখন পর্যন্ত বিএনপি সরকার গঠন করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব এখন পর্যন্ত হস্তান্তর করে নাই। মন্ত্রী পরিষদ গঠন হয় নাই। ভঙ্গুর দেশ কিভাবে চলবে সেই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় নাই। তাই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে সাধারণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন করবে। জামাত এনসিপি জোট মুখে আঙ্গুল দিয়ে ঘরে বসে থাকবে, এই চিন্তা ভাবনা যারা করছেন তারা এখন পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি কোনো কাজে জড়িত না হলেও দুই একটা ছোটখাটো কাজকে বৃহৎ আকারে দেখিয়ে তিলকে তাল বানিয়ে অপপ্রচারের জাল ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়। তাই বিএনপিকে সাবধান থাকতে হবে, বিএনপির নেতাকর্মীদের সাবধান থাকতে হবে। আসলে অরিজিনাল ঘটনা কি ঘটেছে সেইটা বলি, তারপরে বলবো বিএনপির দিকে ছুটে আসতেছে চারটি বিপদ, ধেয়ে আসতেছে নানা ধরনের অপকৌশল। সেই কৌশলের জাল ছিঁড়ে বিএনপি বাংলাদেশকে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটাও জানাবো আপনাদেরকে। এই ভিডিওতে একজন সেখানে গাড়ি রেখেছে, বাস স্ট্যান্ডে গাড়ি রেখেছে, সেই গাড়ি সে নিতে গিয়েছে। এখন নিতে যাওয়ার পরে ড্রাইভারদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাকে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে বিএনপি এখন পর্যন্ত সরকারই গঠন করতে পারে নাই, এখনই সব জায়গায় দখল করে বসে আছে বিএনপি। 5 আগস্টের পরে বিএনপির নেতাকর্মীদের উপরে চাঁদাবাজির বৃহৎ ট্র্যাক দেওয়া হয়েছে। যদি সেই ঘটনায় হয় তাহলে সেই বাস স্ট্যান্ড বিএনপির দখলে থাকার কথা। বিএনপির দখলে থাকলে বিএনপি সেখানে চাঁদাবাজি করত, তাহলে নতুন করে সেখানে চাঁদা নিতে যাওয়ার কোনো ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাই ছিল না, উচিত ছিল না, বা এটা বাস্তবসম্মতও নয়। তাহলে এখানে এই ঘটনা কেন ঘটানো হলো? বিএনপিকে দায় চাপানোর জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এনসিপির নেতাকর্মীদের উপরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। আবার একই সাথে বলা হচ্ছে যারা পুলিং এজেন্ট ছিল এবং যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের বাড়িতেও নাকি, মানে এনসিপিকে যারা ভোট দিয়েছে তাদের বাড়িতেও নাকি বিএনপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। এই ধরনের অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা অতীত ইতিহাস জানেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ পরিচালনা করছিল তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক একটা শেখ হাসিনা বিরোধী সমর্থন গড়ে তোলা সম্ভব হয়েছিল, যেটাতে আমরাও শরিক ছিলাম। এখনো সেই কৌশল অবলম্বন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিএনপির নেতাকর্মীরা যদি মনে করেন বিজয় উল্লাস করে ক্লান্ত হয়ে ঘরে গিয়ে শুয়ে বসে থাকবেন আর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করবে বিএনপি, এটা আপনি এখন পর্যন্ত বোকার স্বর্গে বসে আছেন এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে যদি থাকেন। এখন এই বিএনপির বিরুদ্ধে আর কি কি আসবে? বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিএনপিকে জিতিয়ে দিয়েছে ডিপ স্টেট, আওয়ামী লীগ, ইন্ডিয়া আর বিএনপি নিজে। অর্থাৎ চারটি শক্তি বিএনপিকে জিতিয়ে এই বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই চারটি শক্তি কে কে? বিএনপি নিজে এবং ইন্ডিয়া, ডিপ স্টেট, একই সাথে হচ্ছে আওয়ামী লীগ। আমরা আগেই বলেছি আওয়ামী লীগ অবশ্যই বিএনপিকে ভোট দিবে বিএনপির সার্বভৌমত্ব রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং এই দেশকে স্থিতিশীল করতে। এখন আওয়ামী লীগ যদি বিএনপিকে ভোট দেয় এটা দোষের কোথায়? আবার ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের কোন জায়গায় এসে কোন বুথ কেন্দ্র দখল করে, ভোট কেন্দ্র দখল করে, অথবা কোন জেলা দখল করে বিএনপিকে ভোট দিয়েছে? এই ধরনের মিথ্যা গুজব এখন পর্যন্ত কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা শেখ হাসিনার সময় দেখেছি ইন্ডিয়া থেকে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। যখন বিএনপি নির্বাচনে যায় নাই তখন এরশাদকে বিরোধী দল হিসাবে নিয়ে আসার জন্য ইন্ডিয়া থেকে হাইকমান্ড গিয়ে এরশাদের সাথে কথা বলে তারা নির্বাচনে বিরোধী দল হিসাবে জাতীয় পার্টিকে দাঁড় করিয়ে দিয়েছে। এইবার কোন ঘটনা ঘটেছে? সারা বাংলাদেশে যে নির্বাচন হয়েছে আন্তর্জাতিক বিশ্ব এখন পর্যন্ত সেই প্রশংসাই করছে তাদের গণমাধ্যমের মাধ্যমে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক যারা আছে তারা কেউ এখন পর্যন্ত করতে পারে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমার একটা পোস্ট দেখেছেন, এই যে এই পোস্টটা, এখানে বলা হয়েছে যে তারেক রহমানের সাথে দেখা করেছে ব্যবসায়ীরা, তার নিচেই দেওয়া হয়েছে ঢাকায় বাড়লো মুরগি এবং পেঁয়াজের দাম।
চিন্তা করেন, মানে ঘটনাটা এমন ভাবে বলা হচ্ছে যে ব্যবসায়ীরা তারেক রহমান স্যারের সাথে দেখা করার সাথে সাথে তারেক রহমান স্যার তাদেরকে বলছে এখন তোমরা তোমাদের মতো করে ব্যবসা করো। ঘটনা কি তাই? আসলে এইটা কোনো ধরনের ঘটনাই নয়। তারেক রহমান স্যারের সাথে কোনো ব্যবসায়ী এখন পর্যন্ত সৌজন্য সাক্ষাৎ করে নাই। ঢাকার দুই একটা জায়গায় খবর নিয়ে দেখলাম যে আগের চেয়ে পেঁয়াজ এবং মুরগির দাম বেড়েছে। এর ঘটনা হতে পারে বিজয় উল্লাসের পরে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা যেই হচ্ছে মোনাজাত বা হচ্ছে দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে, সেখানে হয়তো তারা মুরগির মাংস দিয়ে বা বিভিন্ন ধরনের মাংস দিয়ে খিচুড়ি টিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। এই কারণে হঠাৎ করে মুরগির দাম কিছুটা বাড়তে পারে, পেঁয়াজের দাম বাড়তে পারে। এর মানে এই নয় যে তারেক রহমান ব্যবসায়ীদের সাথে দেখা করার পরে এই মুরগি এবং পেঁয়াজের দাম বেড়েছে। এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। যদি আপনি সচেতন না থাকেন, আমি সচেতন না থাকি, তাহলে বাংলাদেশের মধ্যে এরা একটা অপকৌশল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। শুধু বাংলাদেশের ভিতরেই না, আন্তর্জাতিক বিশ্বকেও দেখানোর চেষ্টা করবে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে দেশের অবস্থা বেহাল হয়েছে। এগুলো যদি রুখে দিতে না পারে তাহলে বিএনপির প্রত্যেকটা কাজে বাধা আসবে। সংসদে বিরোধী দল হিসাবে শক্ত অবস্থানে থাকবে জামাত শিবির এনসিপি। জামাত শিবির এনসিপি যে খুব কম ভোট পেয়েছে তা কিন্তু নয়, প্রায় 53টি আসনে মাত্র 5,000-6,000 ভোটে হেরেছে জামাত শিবির। তার মানে একটা আসনে যদি আপনার 3 লক্ষ লোক থাকে, 3 লক্ষ লোকের মধ্যে প্রায় অর্ধেক ভোট দিয়েছে এই জামাত শিবির এনসিপি কে। তার মানে সেখানেও তাদের অর্ধেক লোকজন রয়েছে। এই ধরনের 53টা যদি কেন্দ্র থাকে, 2-4-10,000 ভোটে হেরেছে এই ধরনের সংখ্যা মোটামুটি 70টি আসন। তার মানে তাদের লোকজন কিন্তু অসংখ্য রয়েছে। তারা এগুলোকে ব্যবহার করে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বিএনপি ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করতে পারেনি। তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে পদে পদে বাধা সৃষ্টি করবে জামাত শিবির এনসিপি জোট। এবং শুধু বাধাই সৃষ্টি করবে তা না, প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেখানে বিপুল পরিমাণ মিথ্যা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করা হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা ব্যাপকভাবে ছড়িয়ে দিবে বিএনপির প্রত্যেকটা পদক্ষেপে তারা পরাস্ত হচ্ছে। তারেক রহমান বাংলাদেশে এসে সরকার গঠন করেছে, এইটা অনেক সুশীল সমাজও গ্রহণ করতে পারে নাই, অনেক ব্যবসায়ী সমাজও গ্রহণ করতে পারে নাই। এখন হয়তো তারা মৌখিকভাবে তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছে। আন্তর্জাতিক বিশ্ব থেকে বিভিন্ন দেশ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। এখন এই ব্যবসায়ী সমাজ, কিছু সুশীল সমাজও কিন্তু এই বিএনপির বিরোধিতা কাজ করবে, সেদিকে নজর রাখতে হবে। একই সাথে বিএনপির নেতাকর্মীদের শান্ত অবস্থানে থাকতে হবে, কারণ ছোটখাটো একটা ঘটনাকে বৃহৎ আকারে দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে যে বিএনপির নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল হয়েছে। যেমনটা দেখানো হয়েছিল 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় জামাত শিবির এনসিপি তারা প্রতিরোধ গড়ে তুললেও বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বালু স্ট্যান্ড এই সকল জায়গায় তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলেনি, কারণ বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দিতে হবে, সেটাতে তারা সফল হয়েছিল বিধায় এতগুলো আসন তারা পেয়েছে। জামাত শিবিরের অতীত ইতিহাস দেখলে তারা 3টা 4টা সর্বোচ্চ 18টা আসন পেয়েছে। এবার আসন পেয়েছে তারা মোটামুটি 70টার কাছাকাছি, এবং জামাত শিবির এনসিপি জোট মিলে প্রায় 76টি আসন পেয়েছে। তার মানে তাদেরও কিন্তু বিশাল একটা জয় হয়েছে, ভূমিধস জয় হয়েছে। এই জয়কে তারা ব্যবহার করে সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হবে। সেই ছড়িয়ে দেওয়া ন্যারেটিভকে যদি রুখে দিতে না পারি, আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকেন, বিএনপির নেতাকর্মীরা যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকে, গণমাধ্যম যদি নিরপেক্ষ না থাকে, তাহলে দেশের অবস্থা বিএনপি যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক এগিয়ে যাবে না। ভবিষ্যতে ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করবে জামাত শিবির এনসিপি। এগুলো রুখে দিতে হবে, সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ সেটাতে আমরা সক্ষম হব। বাংলাদেশ জিন্দাবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।